ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন? কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে টালমাটাল দেশের রাজনীতির মাঠ। এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে, ম্যানিপুলেশন করছে। তো স্বচ্ছ ইলেকশন হচ্ছে না বাংলাদেশে যদি হয় ইলেকশন, যদি, তাহলে দিস উইল বি রিগড ইলেকশন, ইঞ্জিনিয়ার্ড ইলেকশন। আর আমি এখনো মনে করি যে কোনো মুহূর্তে ইলেকশনগুলি ক্যান্সেল হতে পারে। যে ঘটনাগুলো আপনারা ইতিমধ্যেই বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখেছেন, সেটা কিন্তু হতে পারে। 4-5 দিন আগেও এই ঘটনাটা ঘটতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় যে কোনো কিছুই কিন্তু ঘোষণা দিতে পারেন তিনি। যাই হোক, বেশ কয়েকটা ভিডিওর বিশেষ অংশ দেখেছেন আপনারা, দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে চলেছে। তাই আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেই নির্বাচনের 4-5 দিন আগেই একই ঘোষণা দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং গতকালকেও তিনি যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তোলপাড় নেট দুনিয়া। যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাই না, আপনাদের নিয়ে যাব সরাসরি ভিডিওর মূল আলোচনায়। রেজানুর হাসান বলেছেন তাদের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই, কোনো অধিকার নেই। অথচ যেখানে যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনে গিয়ে অথবা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সময় নানান বিষয়ে জ্ঞান দিচ্ছে, নির্বাচন কেমন হওয়া উচিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা, পোস্টাল ব্যালট পেপারের কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আসলে খেলাটি কার হাতে এখন? অন্তত এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের হাতে নাকি ভারতের হাতে, নাকি চীন, পাকিস্তান কিংবা তুরস্ক যে একই ফ্রন্টে দাঁড়িয়ে আছে তাদের হাতে? প্রথমে আমি বলবো যে ইলেকশন কমিশনকে সময় দেওয়া উচিত হয়নি আমেরিকান অ্যাম্বাসেডরকে। তার কারণ হচ্ছে যে এখন ইলেকশন ইজ ইন প্রোগ্রেস। এই মুহূর্তে ওনার যাওয়াটা সেখানে একদম 100% মনে হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা হয়েছে। উনি তো দেখা করতে পারতেন সেক্রেটারির সাথে। ওয়াই দ্য ইলেকশন কমিশন? তার মানে উনি সেখানে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে কথা বলেছেন, কিভাবে ইলেকশনটাকে ওনারা যাকে সাপোর্ট করছেন তাদের পক্ষে যেন রেজাল্টটা আসে। ইলেকশনে কি হবে উই ডোন্ট নো, রেজাল্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন এইখানে আমাদের রেজাল্টটা তো রিটার্নিং অফিসার দেবেন। এখানে একটা ফর্ম আছে, ফর্ম 19, যেটার উপরে রিটার্নিং অফিসার রেজাল্ট দেন যে কে জিতেছে। বাট এর আগে ফর্ম 16 আছে, 16 ক আছে, আরো এগুলি আছে। তো বাট 19 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড পাকিস্তানে আমেরিকা যে রিগিং করিয়েছে, নিজের লোকজনকে বসিয়েছে ইমরান খানকে যেন সে ক্ষমতায় না আসে, সেখানে ফর্মে রিগিং হয়েছে। ফর্ম 47 যেটা রিটার্নিং অফিসার দিয়েছে, ওদের বেলায় ফর্ম 47, ওইটা আমাদের বেলায় 19 আছে। তো আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনে গিয়ে আপনি ইন্টারফিয়ারেন্স করছেন কেন? কি দরকার আপনার হয়েছে হঠাৎ করে সেখানে? যে আপনি তো নতুন এসেছেন, কয়েকদিন আগে আপনি ক্রেডেনশিয়াল দিয়েছেন, আমরা সবাই জানি আপনি বাংলাদেশে আগেও ছিলেন, দ্যাটস ওকে। বাট অ্যাজ অ্যাম্বাসেডর আপনি কেন এসেছেন? আপনি কি ব্রিফ নিয়ে এসেছেন? কার ব্রিফ নিয়ে, কোন ব্রিফ নিয়ে আপনি গিয়েছেন? বিকজ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো এখন ইন্টারফিয়ার করছে না। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার একটাই কথা, ইন্ডিয়ার কথা হচ্ছে উই ওয়ান্ট ইনক্লুসিভ ইলেকশনস। সবাই যেন ইলেকশনে থাকে, উইচ ইনক্লুডস আওয়ামী লীগ। একটা কথা এটা জেনে রাখা দরকার আমাদের, যে 2001-এ যখন ইলেকশন হয়েছিল, আওয়ামী লীগের সিট ছিল অ্যাবাউট 57 or so। আমি রং হতে পারি, আই উইল, somebody should correct me if I am wrong। তবে ভোট ছিল 41.7%, 41.7% ভোট ছিল। আর যদি আমরা ওই ইলেকশনটাকে মাপকাঠি ধরি, তাহলে আপনি এত বড় একটি গ্রুপকে ইলেকশনের বাইরে রেখে আপনি কিভাবে বলবেন দ্যাট এই ইলেকশনসটা ফ্রি এন্ড ফেয়ার হয়েছে? বিকজ আপনি তো মোটামুটি
40%, 35%, যাই বলেন না কেন, ওদেরকে তো ডিফ্র্যাঞ্চাইজ করে দিয়েছেন। ওরা যাকে ভোট দিত তারা তো নাই। দের ইজ নো কম্পিটিশন অ্যাকচুয়ালি এই মুহূর্তে। সো এই কারণেই ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, যে আমরা সবাই জানি যে একটি গ্রুপকে বসাতে চাচ্ছে। আগের থেকেই আমরা জানি যে একটি নতুন দল গঠন করা হবে। দিস ইজ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা জানতাম, আমেরিকানসদের তখন বাইডেনের যে প্রোগ্রামটা ছিল বা ডিপ স্টেটের যে প্রোগ্রামটা ছিল, যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট করবেন তারা, একটি নতুন দল। তার ভাষ্য, একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে, অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম, জনগণের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন, তার ব্যবসা তো জনগণকে নিয়ে। 28 জানুয়ারি 2026 তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতটি তিনি নিজেই। যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না, ভোটে দাঁড়াতে হবে না, সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন। অথচ তিনি ভোটের নামে, গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের 106 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরো গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই। কে সাইন করলো সেটা? সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। ক্ষমতায় বসে ইউনূস তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন, যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া। গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের 666 কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত। হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন, কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায়দানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, মামলাটি দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে। ফলাফল কি দাঁড়ালো? ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন। এটিকে কর ফাঁকির জালিয়াতিতে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না। একইভাবে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন। সব মামলা তুলে ফেলেছেন তার। কোন নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয়।
এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট। তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতি তিনি করেছেন জাতির সঙ্গে, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে। গত 18 মাস ধরে যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তা দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন, তল খুলিয়েছেন। এখন তিনি তাদেরকে ক্ষমতায় আনতে চাইছেন। মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া, কিন্তু তার শাসনামলেই স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ, স্বজনপ্রীতি এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তিনি গ্লোবাল প্লেয়ার হওয়ার দাবি করেন, কিন্তু তার আমলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতা মানে শেষ পর্যায়ে চলে গেছে, যা তিনি নিজেই বলেন। অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন, সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন। ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে। ইউনূসের চতুর্থ জালিয়াতিটা বলি, তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন, ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে। লোকটা তো চেষ্টা করছে, কিন্তু এই ব্যবস্থা, এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এর মাধ্যমে তিনি দায় এড়াতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শিক্ষা এবং দীর্ঘকালের শাসন যন্ত্রকে দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার, সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী। তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসাবে ব্যবহার করেছেন, তাদের আকাঙ্ক্ষাকে 3-0 মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন, কিন্তু ন্যায্যতা, সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি গত 1.5 বছরে। সুতরাং যখন ইউনূস বলেন বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তখন উল্টো বলতে হয় সর্বশ্রেষ্ঠ জালিয়াতি তিনি নিজেই। সাংবিধানিক দলিল জালিয়াতি করে ক্ষমতা দখল, রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা, সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করে নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা। এই হচ্ছে ইউনূসের জালিয়াতির বহুমুখী চিত্র। কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই, গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন? আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন। তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয়? তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন, কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন, শাসনকালে জালিয়াতি করছেন, মানে বাড়িয়েছেন। জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে তাদের সঙ্গে তিনি 3-0 দিয়েছেন, শূন্য সুশাসন, শূন্য বিচার, শূন্য উন্নয়ন। এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড়। যারা বা যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন এবং ভিডিওতে দেখেছেন, আশা করছি এই ভিডিও সম্পর্কে মূল্যবান কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকালকে বলেছেন বাংলাদেশ জালিয়াতিতে 1 নম্বরে আছে, যেটা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছেন এবং আমরা জানতে পারছি বিশ্লেষকরা তারা মনে করছে যে কোনো সময় কিন্তু বাতিল হতে পারে, নির্বাচনের 4-5 দিনের আগেও বাতিল হতে পারে। তা আসলেই কি মনে হয় আপনাদের কাছে? এবং এদিকে আরেকটা নিউজ আপনাদের দিয়ে রাখি, জনাব তারেক রহমান তিনি কিন্তু আওয়ামী লীগের সাথে একটা সমঝোতার চেষ্টা করেছেন, কথা বলছেন তিনি। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এইটা কিন্তু উঠে আসছে। তো শেষ পর্যন্ত কি হতে পারে